জগৎ সংসারে চিরন্তন বহমনতার ইতিহাস হল বিদ্রোহ, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই ইতিহাস যুগে যুগে। তাই বারবার জন্ম নিতে হয় প্রমেথিউসকে। ও ফর মি অ্যালাস পেইন ফর এভার, নো চেঞ্জ নো পেইন নো হোপ, ইয়েট আই এন্ডিওর। আর তাই 19 শতকের প্রমেথিউস হয়ে বলে যান, উলগুলালের শেষ নেই, ভগবানের মরণ নেই। বন্ধুরা, বুঝতেই পারছেন আমি কোন প্রমেথিউসের কথা বলছি। আজ 15ই নভেম্বর। বারটা আজ উজ্জ্বল থাক, মনে করুন বৃহস্পতিবার। হ্যাঁ, আজ সেই মানুষ, না সেই প্রমেথিউস তথা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিন। সালটা ছিল 1874, মতান্তরে 1875 সাল। পরাধীন ভারতের রাঁচির উলিহাটু গ্রামে জন্ম হয় তাঁর। পিতা সুগানা মুন্ডা ছিলেন একজন বর্গা চাষী, আর মা কর্মীহাটুর দারিদ্র্যের সংসারে চতুর্থ সন্তান বিরসার আগমন ঘটল। জন্মলগ্নে হয়তো কোনো প্রফেটীয় আকাশবাণী ঘটেনি, কিন্তু সময়ের অন্তরে মানুষ চিনেছিল তাকে। মানুষও ভগবান হয়, ফাদার অফ নেশন নয়, ফাদার অফ আর্থ। আর 5টা মুন্ডা বালকের মতোই বিরসাও শৈশব কাটিয়েছিল ভেড়ার পাল কিংবা খেলাধুলাতে। অভাবের তাড়নায় বিরসার লেখাপড়া করা হয়ে উঠেছিল না, তবে বাঁশি তথা টুইলা বাজানোর পারদর্শিতার কারণে সে দীর্ঘদিন গ্রাম্য নাট্যদল আখড়াতে সময় কাটায়। পরবর্তীতে বিরসাকে তার মামার বাড়ি আয়ুভাতুতে লেখাপড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সে শালগাতে জয়পাল নাগ নামক জনৈক ব্যক্তি কর্তৃক পরিচালিত স্কুলে ভর্তি হয়। মাত্র 2 বছরে জয়পাল নাগ বিরসার মেধার পরিচয় পেয়ে যান এবং তাকে জার্মান মিশন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন। সেই সময় মিশন স্কুলে দেশীয়দের ভর্তির প্রধান শর্ত ছিল খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে হবে। খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে বিরসা মুন্ডা হলেন বিরসা ডেভিড এবং পরে হন বিরসা দাউদ। শুধু কি বিরসাকে, খ্রিস্টান হতে হবে তার পিতামাতাকেও, এবং তাই হলেন। খ্রিস্টান ধর্ম সম্পর্কে ক্রমে বিরসা মুগ্ধ হন। মিশনের একটা কথা ক্রমশ প্রচলিত হতে থাকে যে সব মুন্ডারা যদি খ্রিস্টান হয়ে যায় তাহলে মুন্ডারা তাদের সমস্ত অধিকার জল জঙ্গল ফিরে পাবে। কিন্তু মিশনের শিক্ষক নটরাট সাহেব একদিন মুন্ডা জাতির প্রতি অপমানজনক ও কুরুচিমূলক কথা বলায় বিরসা তার কাছে তর্কে জড়িয়ে পড়েন এবং প্রতিবাদ স্বরূপ মিশন স্কুল ত্যাগ করেন। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট, যেখানে তার চোখ খুলে যায়। অনুভব ঘটে, সাহেব সাহেব এক টুপি হ্যায়। মিশন স্কুলে সময় কেটেছিল মাত্র 8 বছর, 1886 থেকে 1894 সাল পর্যন্ত। এই সময়ের পরিসরে বিরসার মনে খ্রিস্ট ধর্মের আদলে নিজ ধর্মের একটা মডেল তৈরির ভাবনার উদয় ঘটে। মিশনে থাকাকালীন সময়েই 1890 সালের দিকে বাঁধগাঁওয়ের জমিদার জগমোহন সিংয়ের মুন্সি আনন্দ পাণ্ডের সান্নিধ্য লাভ করেন তিনি, যিনি ছিলেন আবার পরম বিষ্ণু ভক্ত। আনন্দ পাণ্ডের সান্নিধ্যে এসে বিরসা হিন্দু ধর্ম সম্পর্কেও বিস্তর জ্ঞান লাভ করেন। একই সঙ্গে বৈষ্ণব রীতিনীতি, নিরামিষ ভোজন, তুলসী পূজা, এমনকি পৈতা ধারণ বিষয়েও বিরসা কৌতূহলী হয়ে ওঠেন এবং তা পালনও করেন। বিরসার মনে সৃজিত সেই মডেল ধর্মে এইসব অন্তর্ভুক্ত করার সংশ্লেষণও চলল সাথে সাথে। 1895 সালের দিকে 20 বছরের যুবক বিরসা বুঝতে পারেন শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতেই হবে, আর এর জন্য দরকার সম্মিলন। একমাত্র ধর্মই পারে এই সম্মিলন ক্রিয়া ঘটাতে। বিরসা মূলত ধর্ম আর রাজনীতির একটা সমন্বয় ঘটানো এবং এই সমন্বয়কে ভিত্তি হিসেবে ধরে একটা সেনা সংগঠন তৈরির ভাবনায় প্রাণিত হতে থাকেন।
তাই বিরসার নতুন উদ্ভাবন, আমি বিরসা নই, আমি ধরতি আবা, এই পৃথিবী আমার সন্তান, আমি মুন্ডাদের নতুন ধর্ম শিখাবো, আমি মুন্ডাদের মরতে আর মারতে শিখাবো। বিরসা নিজেকে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে দাবি করে বসলেন। একই সাথে তিনি ভগবান দর্শন করেছেন বলেও দাবি করলেন এবং নিজেকে রোগ আরোগ্য করবার জাদুকরী ক্ষমতা সম্পন্ন একজন অবতার হিসাবে ঘোষণাও করলেন তিনি। এমনকি তিনি মহাপ্লাবনের ভবিষ্যৎবাণীও করলেন। বন্যা, খরা ও মন্বন্তরে খুব শীঘ্রই সমাজে দৈন্যদশা উপস্থিত হবে। মিলেও গেল তা। 1897 সাল নাগাদ অজন্মার কারণে খাদ্যাভাব সৃষ্টি হলো। হাজার হাজার মানুষ বিরসার নতুন বাণী শোনার জন্য সমবেত হতে লাগলো। বিরসা এখন ধরতি আবা, মুন্ডা সমাজের ভগবান। বিরসা মুন্ডা সমাজের সংস্কার ও মুন্ডা সমাজকে মিশনারিদের হাত থেকে রক্ষা করার জন্য মোক্ষম সময়ে ধর্ম নির্দেশিকা চালু করলেন। মুন্ডাদের পৈতে ধারণ করতে হবে, গোহত্যা বর্জন করতে হবে, পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে, মদ্যপান বর্জন করতে হবে, এমনকি আমিষ খাদ্যও বর্জন করতে হবে। বিরসার প্রভাবে মুন্ডারা ক্রমশ সংস্কৃতি সচেতন হয়ে উঠতে লাগলো। বিরসা ঘোষণা করলেন 1895 সালের 27 আগস্ট মহাপ্রলয় আসন্ন। এই মহাপ্রলয়ে ব্রিটিশ রাজ ধ্বংস হয়ে যাবে। ব্রিটিশ সেনা তাকে ধরে রাখতে পারবে না। শত্রুপক্ষের বুলেট তার মন্ত্রগুণে জল হয়ে যাবে। বিরসার এই বাণীতে বহিরাগত জমিদার এবং মিশনারিরা ভয় পেয়ে যায়। বিরসার নতুন ধর্ম প্রচার আর এই বাণী কানে কানে খবর চলে গিয়েছিল রাঁচির ডেপুটি কমিশনারের কাছে। তিনি বিরসাকে ধরতে হুকুম দিয়েছিলেন। এদিকে মুন্ডারি ভাষায় অভিধান লিখে বিখ্যাত হয়ে ওঠা পাদ্রী হফম্যান ইংরেজ সরকারকে আভাস দেন যে বিরসা স্থির করেছে মিশনারিদের হত্যা করবে। শুরু হয় বিরসা মুন্ডকে ধরবার অভিযান। রাতের আধারে ধরা হলো বিরসাকে। বিরসার বিচার হলো। বিচারে বিরসার 2 বছর সশ্রম কারাদণ্ড হলো। মুন্ডারা প্রহর গুনতে থাকলো 2 বছরের। আবুয়া রাজ স্তেজানা, মহারানী রাজ টান্ডুজানা, অর্থাৎ মহারানীর রাজ নিপাত যাক, মুন্ডা রাজ কায়েম হোক। বিরসার এই মন্ত্রই উলগুলানের নিভন্ত চুল্লিতে আগুন জুগিয়েছিল। তারপর হাজারিবাগ জেলে বিরসা দীর্ঘ সময় থাকার পর 1897 সালের 30 নভেম্বর সরকার তাকে মুক্তি দেয়। এবার বিরসা আরো নতুন উদ্যমে উলগুলান সংগঠনে ঝাঁপিয়ে পড়লেন। শুরু হতে লাগলো বিদ্রোহের নতুন প্রস্তুতি। বিরসার ধর্মে যোগ দিয়ে বিরসায়িত হতে লাগলো শত শত মুন্ডারা। বিরসা তীর ধনুকের 2টো সেনা ইউনিট তৈরি করলেন। একটি সেনা ইউনিট হলো সশস্ত্র যুদ্ধের জন্য আর আরেকটি হলো প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। যুদ্ধের স্ট্র্যাটেজি বানানোর সঙ্গে সঙ্গে বিরসা খাদ্য মজুতের বিষয়টিও বিরসাইদদের নজর দিতে বললেন। 1897 সালের ডিসেম্বরেই বিরসা মুন্ডা এবং তার 400 সহযোগী তীর ধনুক হাতে খুন্তি পুলিশ ফাঁড়ি আক্রমণের মধ্য দিয়ে আবার উলগুলান শুরু করে দিলেন। এরপর 1898 সালের ফেব্রুয়ারি, তারপর 1898 সালের অক্টোবরে ডোম্বারি পাহাড়ে বিরসাইতরা গোপন সভা করে। এই সভায় বিরসা ব্রিটিশ রাজের লাল নিশান দেখিয়ে মুন্ডাদের বলেন, দিকুদের সঙ্গে যুদ্ধ হবে, এই নিশানের মতো লাল রক্ত বইবে মাটিতে। 1899 সালের ডিসেম্বরে সাহেবদের বড়দিন উৎসবের উপর বিরসা নিষেধাজ্ঞা জারি করে। সিংভূম ও রাঁচির 6টি থানায় 24 ডিসেম্বর বিরসাইতরা আক্রমণ করে।
যাতে 8 জন পুলিশ নিহত হয়, 32 জন পালিয়ে যায় আর 89টি জমিদার বাড়ি, চার্চ ও ব্রিটিশ সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। ব্রিটিশ সরকারের টনক নড়ে যায়। রাঁচির ডেপুটি কমিশনার স্ট্রিটফিল্ড বিরসাকে ধরার জন্য পুলিশ নিয়ে আসেন, কিন্তু বিরসাকে ধরা গেল না। এদিকে আরেকটি ঘটনা ঘটল। 1900 সালের 6 জানুয়ারি বিদ্রোহীরা এক জার্মান চৌকিদার ও তার চাকরকে হত্যা করে বসল। তার আগের দিন অর্থাৎ 5 জানুয়ারি বিরসার প্রধান সেনা গয়ামুন্ডার বাড়িতে 50-60 জন বীরসাইত মিলিত হয়। খবর পৌঁছে যায় রাঁচির খুন্টিয়া থানায়। হেড কনস্টেবল, তার 2 জন কনস্টেবল ও 3 জন চৌকিদারকে নিয়ে পৌঁছে যায় গয়ামুন্ডার বাড়ি। বিদ্রোহীরা 2 কনস্টেবল জয়রাম ও বুদ্ধুকে হত্যা করে, বাকিরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর দুমকা ও রাঁচি থেকে পুলিশ বাহিনী, ডোরান্ডা থেকে সেনাবাহিনী এনে সিংভূম ও রাঁচির কমিশনার ও ডেপুটি কমিশনার বিরসাকে ধরার জন্য সাহসী অভিযান চালায়। চারদিক থেকে শৈলরাকাব পাহাড় ঘিরে ফেলে ব্রিটিশ সেনা। প্রায় 4 দিন ধরে চলল অপারেশন অভিযান। অনেক মুন্ডা নরনারী নিহত হল, আর বিরসা তার সঙ্গীদের নিয়ে অবশ্য পালাতে সক্ষম হয়েছিলেন। অবশেষে ব্রিটিশ সরকার বিরসাকে ধরতে আদিবাসীদের খাবার ও 500 টাকার পুরস্কারের কথা ঘোষণা করে। বিরসার গোপন সভা তখনও থেমে থাকেনি, থাকবারও নয়। 10 ফেব্রুয়ারি বিরসা রোগাতো গ্রামে শেষ সভা করেন। তারপর সেনেত্রা জঙ্গলের গোপন ডেরায় চলে যান। কিন্তু 1900 সালের 13 ফেব্রুয়ারি মনমারু ও জারকাইল গ্রামের 7 জন মানুষ টাকার লোভে বিশ্বাসঘাতকতা করে বিরসাকে ইংরেজের হাতে তুলে দেয়। বিরসাকে বন্দী করে এবং বিচার শুরু হয় তার। বিরসার সঙ্গে 581 জন বীরসাইতকেও আটক করা হয়, তাদেরও বিচার শুরু হয়। এর মধ্যে 3 জনের ফাঁসি হয়, 77 জনের হয় দ্বীপান্তর সহ সশ্রম কারাদণ্ড। বিদ্রোহীদের রাঁচি জেলখানায় রাখা হয়েছিল শেকল দিয়ে বেঁধে। 1930 সালের 30 মে বিরসা জেলের খাবার খেলেন না, অসুস্থ হয়ে পড়লেন। পরীক্ষা নিরীক্ষার পর বলা হলো বিরসার এশিয়াটিক কলেরা হয়েছে, বিরসা বাঁচবে না। কিন্তু বিরসা আস্তে আস্তে সম্পূর্ণ ভালো হয়ে ওঠেন। হঠাৎ করে 8 জুন বিরসা আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর 9 জুন সকাল 8টার দিকে বিরসা রক্ত বমি করতে থাকে। 9টার সময় বিরসার মৃত্যু হয়। আসলে বিরসাকে মারা হয়েছিল, মৃত্যু হয়নি। ব্রিটিশ সরকার বুঝল বিরসাকে ফাঁসিতে ঝোলালে মুন্ডা তথা আদিবাসী সমাজে বিদ্রোহ তীব্রতর হয়ে উঠবে, আর মৃতদেহ তাদের হাতে তুলে দিতে হবে, কেননা বিরসাকে তারা ভগবান মানে। একে আদিবাসী সমাজ ব্রিটিশের বিরুদ্ধে জেগে উঠেছে, তার উপর ভগবানের ফাঁসি তো আর কথাই নেই। শুরু হলো পরিকল্পনা রচনা। এই সময় আবার বিরসার জেলের খাবার খেয়ে আমাশা হয়। জেল সুপার অ্যান্ডারসন নিজে একজন ডাক্তার, তাই বিরসাকে মারার পরিকল্পনা রূপায়ণও খুব সহজ হয়ে যায় তার। বিরসার অসুস্থতার সম্পূর্ণ সুযোগ নেয় অ্যান্ডারসন। একরকম স্লো পয়জন করা হয় বিরসাকে। আদালতে বিরসা অজ্ঞান হয়ে পড়ে। ব্যারিস্টার জেকব তীব্রভাবে জেল সুপারকে ভৎসনা করেন, বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন।
বিচারকের নির্দেশে ডাক পড়ে ডিসির। ডিসিকে অ্যান্ডারসন বলে বীরসার কলেরা হয়েছে, ওর বাঁচার আর আশা নেই। কিন্তু একথা শুনে জেলের ডেপুটি সুপার অমূল্য বিস্মিত। অমূল্য বীরসাকে কোনো কিছু খাওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। অমূল্য জানতো অ্যান্ডারসন ভালোভাবেই জানে বীরসার কলেরা হয়নি। এটা ছিল পরিকল্পিত প্রচার। 8ই জুন ডিসি এসেছে রাঁচির জেলে। সেদিনই সন্ধ্যায় অ্যান্ডারসন ও ডিসির মধ্যে গোপন কথাবার্তা হয়। অ্যান্ডারসন ঘোষণা করে জেল সুপার ছাড়া কেউই বীরসার ঘরে ঢুকবে না। অমূল্য বীরসাকে সতর্ক করার সুযোগ আর পায়নি। তার আশঙ্কা ছিল আর বুঝি বীরসাকে বাঁচতে দেবে না ওরা। ঘটলও তাই। 9 জুন ভোরে শোনা গেছে গত রাতে বীরসার 3 বার দাস্ত হয়েছে। সকাল 8টার সময় তার রক্ত বমি হয়েছে। 9টায় সব শেষ। সুপারের পরিকল্পনা মতোই সমস্ত কিছু হলো। মৃত্যুর কারণ লেখা হবে এশিয়াটিক কলেরা। বিকালের মধ্যে পোস্টমর্টেম সারতে হবে, আর রাতের অন্ধকারে জেলের মেথরদের দিয়ে লাশ জ্বালিয়ে দিতে হবে। মুন্ডাদের ধর্মে আঘাত হানতে হবে। মৃতদেহ কবর দিলে হবে না, পোড়াতে হবে। বীরসা ভগবান এই মিথকে ভাঙতে হবে। সমস্ত ঘটনাই পরিকল্পিতভাবে হলো। কিন্তু মুন্ডা জাতির মনে সেই সৃষ্ট মিথকে কোনোদিনও ভাঙতে পারেনি ডিসি, অ্যান্ডারসন কিংবা ব্রিটিশ সরকার। এত বড় একটা বিপ্লব ঘটে গেল ভারতের বুকে, কিন্তু সমগ্র ভারতে তা নিঃশব্দই থেকে গেল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, কিন্তু বীরসার মৃত্যুর সময় সেই জাতীয় কংগ্রেস প্রায় নিশ্চুপই ছিল। তেমনভাবে কোনো কার্যক্রম দেখা গেল না তাদের। অথচ ব্রিটিশ বিরোধীর রেজিমেন্টের দল হিসেবে তখন নিজেকে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কেন? জাতীয় কংগ্রেসের কেন এই উদাসীনতা? কেন আদিবাসী আন্দোলন ইতিহাসের পৃষ্ঠায় এত অবহেলিত? প্রশ্নটা রইল আপনাদের জন্য। আজ 15ই নভেম্বর, সেই ভগবানের জন্মদিন। তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মনে পড়ে শঙ্খ ঘোষের একটি কবিতা। আমার দেয়ালে পিঠ, আমাকে বাঁচতেই হবে তাই, আমার চোখের রক্তে সবার চোখের গান গাই। দেখো রে মানুষ দেখো, 21 শতকে চলে দেশ, আমার মৃত্যুরও নেই, আমার জন্মেরও নেই শেষ।